প্রস্রাবের চাপ আসলে তা ধরে রাখতে না পারা, ঘন ঘন প্রস্রাব করতে যাওয়া এবং যেতে দেরি হলে প্রস্রাব লিক হয়ে যাওয়া, এই সমস্যার অপারেশন করলে কি পুরোপুরি সমাধান সম্ভব? অনেকের মনেই এই প্রশ্ন ঘুরপাক খায়, কারণ ওভার অ্যাক্টিভ ব্লাডার নিয়ে অনেকেই ভুগছেন, যারা অভিযোগ করেন যে না আমার খুব ঘন ঘন প্রস্রাবের চাপ আসে কিছুক্ষণ পরপরই, এবং আমি যদি যেতে একটু দেরি করি তাহলে থাকতে পারি না, সেক্ষেত্রে তলপেটে ব্যথা করে বা খুব অস্থির লাগতে থাকে, এমনকি যেতে দেরি হলে বাথরুমে যেয়ে কাপড় খুলতে খুলতেই প্রস্রাব লিক হয়ে কাপড় ভিজে যায়। এরকম অভিযোগ কিন্তু অনেকেরই থাকে। সেই সাথে দেখা যায় যে এনারা বলেন যে রাতেও আমাকে ঘুম ভেঙে একাধিকবার প্রস্রাব করতে যেতে হয়। অনেকের কমপ্লেইন হচ্ছে যে এটি তো আমি অনেক চিকিৎসা করেছি ম্যাডাম, অনেক জায়গায় ঘুরেছি, অনেক ওষুধপত্র খেয়েছি, ভালো হচ্ছে না। আপনার কাছে এসেছি এই আশায় যে আপনি অপারেশন করে দেন যাতে আমি পুরোপুরি ভালো হয়ে যাই, কারণ ওষুধ তো অনেক খেলাম বা অনেক দেখলাম। এখন যদি প্রশ্নের উত্তর চান এক কথায়, তাহলে আমি আসবো যে আসলেই কি এই রোগের চিকিৎসা অপারেশন, বা অপারেশন করলে কি এই রোগ পুরোপুরি ভালো হয়ে যায়? এক কথায় উত্তর চাইলে উত্তর বলবো যে না, কারণ ওভার অ্যাক্টিভ ব্লাডারের চিকিৎসার ক্ষেত্রে কিন্তু আমি বারবার রোগীদেরকে বলি যে এক্ষেত্রে চিকিৎসার অপশন কিন্তু অপারেশন না। আমাদের মাথায় রাখতে হবে যে অপারেশন কোনো সুখকর অপশন এই রোগের চিকিৎসার জন্য নয়। তাহলে কি রোগীরা কিন্তু তখন খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যান এবং জিজ্ঞাসা করতে থাকেন যে তাহলে কি ম্যাডাম আমি সারা জীবন এটা নিয়ে ভুগবো, আমি কি কখনো ভালো হব না? নিশ্চয় ভালো হবেন, কারণ চিকিৎসার যে ধাপগুলো আছে, যদি আপনি আসলেই কমপ্লায়েন্ট পেশেন্ট হন, মানে যারা চিকিৎসকের কথা শোনেন, এবং আমি বলি যে চিকিৎসা কিন্তু সবসময় শুধু ঔষধেই সীমাবদ্ধ নয়। আপনাকে মাথায় রাখতে হবে যে ঔষধের পাশাপাশি উপদেশের গুরুত্ব সমান সমান। আমি অনেক রোগীকে বলেছি যে এখানে যদি আপনার ঔষধের রোল 50%, আপনার উপদেশের রোল কিন্তু 50%। তাই সেগুলো মানতে হবে। যদি বলি যে চিকিৎসার কি কি অপশন আছে, প্রথম অপশন যদি আসি তাহলে আমি অবশ্যই বলবো লাইফস্টাইল মডিফিকেশন। সেটি কি? আপনি চা, কফি, কোল্ড ড্রিঙ্কস এগুলো পরিহার করুন, এগুলো পান করবেন না। কারণ ক্যাফেইন কিন্তু আপনার এক ধরনের মূত্রথলিকে উত্তেজিত করে বা আপনার ঘন ঘন প্রস্রাবের আর্জ নিয়ে আসতে পারে। এটি অন্য সেন্সে ক্যাফেইন কিন্তু ডায়ুরেটিক্স। সব মিলিয়ে এটি ওভার অ্যাক্টিভ ব্লাডার যাদের আছে তাদের উপসর্গ বাড়িয়ে দেয়। আপনি পরিমিত পানি পান করুন। অনেকেই অতিরিক্ত পানি পান করেন, সেটি কিন্তু উচিত নয়। পরিমিত, নর্মালি আমাদের যে শারীরিক গঠন তাতে 1.5 থেকে 2 লিটার পানি আমাদের জন্য যথেষ্ট। এক্সেপশনাল সিচুয়েশন, আপনার অনেক বমি হয়েছে, ডায়রিয়া হয়েছে, বা আপনি অনেক রোদে ঘুরেছেন, সেক্ষেত্রে আপনি কিছুটা বাড়িয়ে দিতে পারেন। এরপর আসি ব্লাডার ট্রেনিং, মূত্রথলির ট্রেনিং, যেটি ইউরোলজিস্টরা শিখিয়ে দেন। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই রোগ নিয়ন্ত্রণের জন্য। এছাড়া পেলভিক ফ্লোর এক্সারসাইজ, যেটি আপনি ইউটিউবে গিয়ে যদি কেগেল পেলভিক ফ্লোর এক্সারসাইজ নামে সার্চ দেন তখনও কিন্তু পেয়ে যাবেন। আর রাতের সমস্যা থেকে পরিত্রাণের জন্য যেটি বলি যে আপনি রাতে ঘুমানোর 2 ঘন্টা পূর্বে খাওয়া দাওয়া সব শেষ করবেন এবং ঘুমানোর পূর্বে কোনো পানি পান করবেন না। 2 ঘন্টা পরে আপনি পেট খালি করে প্রস্রাব করে ঘুমোতে যান, তাহলে যেটি হবে যে আপনার আর বারবার উঠতে হবে না। এখন যদি কেউ এই নিয়মকানুনগুলো মেনেই ভালো থাকেন, তার ক্ষেত্রে কিন্তু কোনো ওষুধেরই প্রয়োজন নেই। এরপর আসি যদি এতে কাজ না হয়, দ্বিতীয় ধাপ কি? তখন কিন্তু আমরা কিছু ওষুধ দিই যেগুলো মূত্রথলিকে ঘুম পাড়িয়ে রাখে। ব্লাডার সেডেটিভ আমরা বলি, যেটি এই রোগের উপসর্গ অনেকখানি কমিয়ে দেয়। সাধারণত চেষ্টা করা হয় একটি ওষুধ দেবার বা সিঙ্গেল ড্রাগে যেন কন্ট্রোল হয়। যদি কারো একটি ওষুধে কাজ না হয় তখন কিন্তু আমরা একাধিক ওষুধ দিয়ে থাকি, হয়তো একটির সঙ্গে আরেকটি কম্বাইন করে দিলাম। সেক্ষেত্রে পাশাপাশি নিয়মগুলো তো মানতেই হবে। দুটি মিলে আমি দেখেছি যে প্রায় 80 to 90% পেশেন্ট কিন্তু এতেই ভালো হয়ে যান বা ভালো থাকেন মেনটেন করলে। এরপরেও যারা ভালো হন না, অনেকেই আছেন যে না ম্যাডাম আমি তো ওষুধ দুটো অলরেডি সেবন করে ফেলেছি, বা আমি এরকম ওষুধ খেয়েছি, আমি নিয়মকানুন সবই মানি, কিন্তু আমি কোনোভাবেই এর থেকে পরিত্রাণ পাচ্ছি না। আমার প্রায় 15-20 মিনিট বা অনেকে বলেন 10 মিনিট বা 5 মিনিট পর পর প্রস্রাব করতে যেতে হয়। আমি হয়তো তখন হেসে জিজ্ঞাসা করি যে আপনি আসলে তাহলে কি কোনো কাজ করতে পারেন? এটা কি সম্ভব যে আপনি 5-10 মিনিট পর পর বাথরুমে যাচ্ছেন? সেক্ষেত্রে তো আসলে সম্ভব না। এরকম যদি কেউ সিচুয়েশন নিয়ে আসেন, যখন আমরা বলি যে রিফ্র্যাক্টরি ওভার অ্যাক্টিভ ব্লাডার, মানে নর্মাল যে ট্রিটমেন্ট, ঔষধ এবং পরামর্শ, এক্সারসাইজ এগুলো দেওয়া শেষ, এগুলো মেনটেন পর্যাপ্ত করার পরেও আপনি ভালো হচ্ছেন না, তখন কিন্তু আমরা তৃতীয় ধাপের চিকিৎসায় যাই।
তৃতীয় ধাপের চিকিৎসা কী কী? পোস্টেরিয়র টিবিয়াল নার্ভ স্টিমুলেশন, স্যাক্রাল নিউরোমডুলেশন, আরেকটা হচ্ছে ইন্ট্রাভেসিক্যাল বোটক্স ইনজেকশন। অনেকের প্রশ্ন হচ্ছে এই চিকিৎসাগুলো কি বাংলাদেশে অ্যাভেইলেবল? জি, পোস্টেরিয়র টিবিয়াল নার্ভ স্টিমুলেশন আমাদের দেশে আছে এবং এটি করা যায়। আর সেই সাথে ইন্ট্রাভেসিক্যাল বোটক্স ইনজেকশন, অনেকেই জানেন না যে আমাদের দেশে মূত্রথলিতে ইন্ট্রাভেসিক্যাল বোটক্স ইনজেকশন ওভারঅ্যাক্টিভ ব্লাডারের চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে এবং দেয়া হচ্ছে। আমাদের সেন্টারেই কিন্তু এ ধরনের রোগী আমরা পেলে যখন দেখেছি রিফ্র্যাক্টরি, তখন ইন্ট্রাভেসিক্যাল বোটক্স দিই, সেটি রোগীকে কাউন্সেলিং করে নিয়ে সেইভাবে দেওয়া হয়। এতেও কিন্তু বেশ কিছু সংখ্যক রোগী উপকৃত হন। আপনাদের মাথায় রাখতে হবে যে এই 3টি ধাপের মধ্যেই কিন্তু আসল চিকিৎসা, যথার্থ চিকিৎসা রয়েছে। এরপর আসি, অপারেশন কি কোনো ক্ষেত্রেই করা হয় না? আমি আবারও বলি, অপারেশন সুখকর অপশন নয়। অপারেশন তখনই করা হয় যখন এত কিছুর পরেও যাদের একদম প্রস্রাব কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে না, বা এটার জন্য যাদের জীবনের সকল রকম সব কিছু বিঘ্নিত হচ্ছে, কাজকর্ম থেকে শুরু করে সব কিছু, বা অন্যান্য আনুষঙ্গিক জটিলতা আছে, তাদের ক্ষেত্রেই কেবল অপারেশনে যাওয়া হয়, তবে সাধারণত যাওয়া হয় না। অপারেশন কি সুখকর অপশন যে মূত্রথলি ভালো হয়ে গেল? নো। সিস্টেকটমি ডাইভারশন আমরা বলি, মূত্রথলি পুরোটাই কেটে ফেলে দিয়ে, যেহেতু ও ধারণই করতে পারছে না, প্রস্রাব একটু না জমতেই বেগ হচ্ছে, পুরোটাই ফেলে দিয়ে অন্যভাবে খাদ্যনালীতে কিডনির নালী জোড়া দিয়ে সেক্ষেত্রে হয়তো অন্য ব্যবস্থা করে দেওয়া হয়। অথবা অগমেন্টেশন সিস্টোপ্লাস্টি, মূত্রথলিকে কেটে ওটিকে বাড়ানোর জন্য ওর সাথে খাদ্যনালী জোড়া দেওয়া হয়। এগুলো কোনো ভালো অপশন নয়। তাই যারা প্রশ্ন করেন বা সেই মনে করেন যে ম্যাডাম আপনি অপারেশন করে দেন আমি যেন ওভারঅ্যাক্টিভ ব্লাডার থেকে মুক্তি পেয়ে যাই, তাদের জন্য হচ্ছে বিগ নো। আপনারা চেষ্টা করবেন প্রথম 3 ধাপের মধ্যেই যেন ভালো থাকেন নিয়মকানুন এবং বাকি পরামর্শগুলো মেনে। ধন্যবাদ।